হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব দ্য লর্ড অফ দ্য রিংস অফ পাওয়ারের প্রথম সিজনের তৃতীয় এপিসোড। তো চলুন শুরু করি দ্য লর্ড অফ দ্য রিংস অফ পাওয়ারের প্রথম সিজনের তৃতীয় এপিসোডের গল্প। পৃথিবীর অন্ধকার এখনও পুরোপুরি মুছে যায়নি। গ্যালাদ্রিয়েল নিজের সমস্ত বিশ্বাস আর সাহসকে সঙ্গী করে সমুদ্রের অজানার দিকে পাড়ি জমায়। সে খুঁজে ফিরে সেই ছায়াকে, যে ছায়া তার ভাইকে কেড়ে নিয়েছিল, সাউরন। অন্যদিকে এক রহস্যময় আগন্তুক আশ্রয় পড়ে হারফুটদের আদি ভ্রমণ পথের পাশে। সে কথা বলতে পারে না, মনে নেই কিছুই, তবু তার আগমনে জেগে ওঠে এক ভিন্ন আতঙ্ক ও কৌতূহল। অরিন্ডির সাহসী এক এলফ যোদ্ধা গোপন অনুসন্ধানে গিয়ে ধরা পড়ে অদ্ভুত এক গোষ্ঠীর হাতে, যেখানে অন্ধকারের আঁচ স্পষ্ট। আর সমুদ্রের বুকে ঝড়ের রাতে গ্যালাদ্রিয়েলের সামনে হাজির হয় হালব্রেন্ড নামের এক অজানা মানুষ। কে সে? কেন সে একা ভাসছে? আর সামনে যে নৌকা ভেসে আসছে, তা কি তাদের বাঁচাবে, নাকি টেনে নেবে নতুন বিপদে? কুয়াশার মতো ভোর নেমে এসেছে অরিন্ডির চারপাশে। চোখ মেলতেই সে বুঝতে পারে সে আর মুক্ত নয়। চারিদিক থেকে শৃঙ্খল আর অন্ধকার ঘিরে রেখেছে তাকে। ধুলোভরা বাতাস, ঘর্মাক্ত দেহ আর অর্ধের কর্কশ চিৎকার, সব মিলিয়ে যেন এক বিভীষিকাময় জগৎ। অরিন্ডির সেই সাহসী এলফ এক ভয়ঙ্কর অর্ক শিবিরে বন্দী। সেখানে দিনের পর দিন খনন কাজ চলে, অর্কদের অদৃশ্য পরিকল্পনার অংশ হিসেবে। কিন্তু সে একা নয়। অরিন্ডিরের পুরনো সঙ্গী মেঢোর আর রেভিয়ানকেও সেখানে বন্দী করা হয়েছে। একে অপরের চোখে তারা ভয়ের ছায়া আর মুক্তির আশার প্রতিচ্ছবি খুঁজে পায়। তাদের খনন কাজে বাধা সৃষ্টি করেছে এক বিশাল গাছ। অর্করা হুকুম দেয় ওটা কেটে ফেলতে হবে, কিন্তু রেভিয়ান প্রকৃতির সন্তান। সে এই আদেশ মানতে চায় না। তার চোখে জল, তার মনে ক্ষোভ, আর এই অবাধ্যতার শাস্তি নির্মম মৃত্যু। অর্ধের তীরবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মেঢোর। অরিন্ডির চেয়ে চেয়ে দেখে, কিন্তু কিছু করতে পারে না। হৃদয় ভেঙে যায় তার। প্রিয় সঙ্গীর মৃত্যু আর সেই গাছও অবশেষে তার কুঠারের নিচে নেমে আসে, অরিন্ডিরের হাতেই। হয়তো নিজের প্রাণ বাঁচানোর জন্য, হয়তো অন্যদের প্রাণের আশায়। কিন্তু সেই শোকই জাগিয়ে তোলে বিদ্রোহের আগুন। রক্তাক্ত মাটি, লাশের স্তূপের মধ্য দিয়ে তারা ঠিক করে, আর নয়, সূর্য যখন মাথার উপরে, তখনই হবে মুক্তির চেষ্টা। অরিন্ডির, রেভিয়ান ও অন্যান্য বন্দীরা একত্রিত হয়, শিকল ছিঁড়ে দেয়, অর্কদের আক্রমণ প্রতিহত করে। একপাশ থেকে এক ভয়ঙ্কর ওয়ার্গ লাফিয়ে আসে, কিন্তু সাহসী হৃদয়রা লড়াই থামায় না। অরিন্ডির সেই দানবীয় ওয়ার্গকে পরাস্ত করে। রেভিয়ান সেই সুযোগে দেওয়াল ডিঙিয়ে খনির বাইরে পৌঁছে যায়, কিন্তু দূর থেকে উড়ে আসে এক তীর। বুক চিরে তা বিদ্ধ হয় রেভিয়ানের হৃদয়ে। সে মাটিতে লুটিয়ে পড়ে, মুক্ত আকাশের নিচে। অরিন্ডিরের চোখ থেকে গড়িয়ে পড়ে বিস্ময় আর বেদনার অশ্রু। অরিন্ডিরকে পুনরায় বন্দী করা হয়, শৃঙ্খলে বাঁধা হয় তাকে। অর্কদের অজানা নেতার কাছে নিয়ে যাওয়া হয় তাকে। চারপাশে অর্করা ফিসফিস করে, এক নাম ডাকে, আডার। অরিন্ডির তাকিয়ে থাকে সেই রহস্যময় ব্যক্তির দিকে। কে এই আডার? কেন এত ভয়ে শ্রদ্ধায় উচ্চারিত হয় তার নাম? অন্ধকার আরও ঘন হয়, আর তার সামনে খুলে যায় এক নতুন রহস্যের দ্বার। জাহাজের ডেকের উপর দাঁড়িয়ে গ্যালাদ্রিয়েল অবাক হয়ে তাকিয়ে থাকে চারপাশে। এই মানুষগুলো কারা? কোন দিকে যাচ্ছে এই জাহাজ? হালব্রেন্ড চুপচাপ থাকে, তার চোখে শঙ্কা আর দ্বন্দ্বের ছায়া। এলেন্ড্রিলের শান্ত কণ্ঠে ভেসে আসে, নিউমেনর যাচ্ছি। নিউমেনর, বহুদিন ধরে এলফদের জন্য নিষিদ্ধ সেই দ্বীপ। অবশেষে তারা পৌঁছে যায় নিউমেনরে।
রাজকীয় স্থাপত্য, সমুদ্র পাড়ের বিশাল প্রাসাদ। গ্যালাদ্রিয়েল মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, কিন্তু তার চোখে এক ধরনের শঙ্কা। কারণ এই নগরী তাদের স্বাগত জানায়নি, বরং সন্দেহের চোখে দেখছে। গ্যালাদ্রিয়েল আর হালব্র্যান্ডকে নিয়ে যাওয়া হয় রানী রিজেন্ট মিরিয়েল ও চ্যান্সেলর ফারাজনের কাছে। রানীর গম্ভীর দৃষ্টি পড়ে গ্যালাদ্রিয়েলের উপর। গ্যালাদ্রিয়েল নিজের পরিচয় দেয় এবং রানীর কাছে অনুরোধ করে তাকে যেন মিডল আর্থে যাওয়ার জন্য একটি জাহাজ সরবরাহ করা হয়। কিন্তু রানী মিরিয়েল স্পষ্ট জানিয়ে দেয় নিউমিনরে এলফদের কোনো জায়গা নেই। হালব্র্যান্ড কৌশলে পরিস্থিতি সামাল দেয়, 3 দিনের সময় আদায় করে নেয়। গ্যালাদ্রিয়েল নিউমিনরের রাজপ্রাসাদ থেকে নিঃশব্দে বেরিয়ে পড়েন। উদ্দেশ্য একটি জাহাজ খুঁজে মিডল আর্থে ফিরে যাওয়া। তিনি বন্দরের দিকে এগিয়ে যান, যেখানে এলেন্ডিল তাকে থামান। এলেন্ডিল জানান যে তিনি রানী মিরিয়েলের আদেশে গ্যালাদ্রিয়েলের উপর নজরদারি করছেন এবং তাকে কোনো বিপদে পড়তে দিতে চান না। গ্যালাদ্রিয়েল এলেন্ডিলকে জানান যে তিনি নিউমিনরে থাকতে চান না, কারণ এখানে এলফদের বিরুদ্ধে বিদ্বেষ আছে। এলেন্ডিল তখন এলভিশ ভাষায় বলেন, আপনি সবার দ্বারা ঘৃণিত নন। এটি গ্যালাদ্রিয়েলের জন্য একটি আশ্চর্যজনক মুহূর্ত, কারণ তিনি বুঝতে পারেন যে নিউমিনরে এখনও এলফদের প্রতি সহানুভূতিশীল মানুষ রয়েছে। এরপর এলেন্ডিল গ্যালাদ্রিয়েলকে নিউমিনরের হল অফ ল, একটি প্রাচীন গ্রন্থাগারে নিয়ে যান। হল অফ লতে যাওয়ার পথে গ্যালাদ্রিয়েল ও এলেন্ডিল একসাথে ঘোড়ায় চড়েন। এই মুহূর্তটি গ্যালাদ্রিয়েলের জন্য একটি বিরল আনন্দের সময়, যা তার কঠোর ও দায়িত্বপূর্ণ জীবনে একটি স্বস্তির নিঃশ্বাস এনে দেয়। হল অফ ল একটি প্রাচীন গ্রন্থাগার যা এলরোস দ্বারা প্রতিষ্ঠিত। সেখানে গ্যালাদ্রিয়েল একটি চিহ্ন খুঁজে পান, যা তিনি পূর্বে সাউরনের দুর্গে দেখেছিলেন। তিনি বুঝতে পারেন যে এটি কোনো সিম্বল নয়, বরং সাউথল্যান্ডের একটি মানচিত্র, যেখানে সাউরন একটি নতুন রাজ্য প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন। তার মনে দৃঢ় সংকল্প জন্মায়, তাকে সাউরনকে খুঁজে বের করতেই হবে। এদিকে হালব্র্যান্ড নিউমিনরে এক গলির ধারে এক কামারের দোকানে যায়। কামারের কাছে হালব্র্যান্ড কাজ করার জন্য অনুরোধ করে, কিন্তু কামার জবাবে হালব্র্যান্ডকে বলে, তুমি আমাদের লোক নও, তাহলে কেন আমি তোমাকে আমার কাজে রাখব? হালব্র্যান্ড নিরাশ হয়ে ফিরে আসে এবং একটি খাবারের দোকানে খাবার খেতে বসে। সেখানে সে একজনের নিকট থেকে একটি গিল্ড ব্যাজ চুরি করে, কিন্তু মুহূর্তেই ধরা পড়ে যায়। এখানে হালব্র্যান্ডের মধ্যে লুকিয়ে থাকা অন্য এক চেহারা প্রকাশ পায়, যখন সে আক্রমণকারীদের একাই পরাস্ত করে। এই সময় সৈনিকরা এসে হালব্র্যান্ডকে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করে। জেলখানায় হালব্র্যান্ডের সাথে দেখা করতে গ্যালাদ্রিয়েল আসে। তার মুখে নতুন এক রহস্যের ছোঁয়া। সে হালব্র্যান্ডকে জানায় সে সাউথল্যান্ডের রাজপরিবারের উত্তরাধিকারী। হালব্র্যান্ড চুপ করে থাকে, তার চোখে অনিশ্চয়তা, পালানোর ইচ্ছে। সে কি এই সত্যকে মেনে নেবে? এদিকে হারফুটদের মাইগ্রেশন সেরেমনির তোড়জোড় চলছে। জঙ্গলের গহীনে পাতার ছায়ায় লুকিয়ে থাকা হারফুটরা তাদের বার্ষিক যাত্রার প্রস্তুতি নিচ্ছে। সাডক বারো তাদের সামনে দাঁড়িয়ে ঘোষণা করেন, কেউ পথ হারাবে না, কেউ একা হাঁটবে না। এই কথাগুলো হারফুটদের জীবনের মূল মন্ত্র। নরি এবং পপি আগন্তুকের সাথে কাটানো সময়ের কথা মনে করে। আগন্তুকের অদ্ভুত আচরণ এবং তার অজানা শক্তি তাদের কৌতূহলী করে তোলে, কিন্তু একই সাথে ভয়ও জাগায়। বৃদ্ধ সাডক একটি তালিকা পড়ে শোনান, যেখানে উল্লেখ করা হয় তাদের সম্প্রদায়ের সেই সদস্যের নাম যারা আগের যাত্রায় পিছিয়ে পড়ে হারিয়ে গেছে। পপির চোখে জল আসে, কারণ তার পরিবারের নামও সেই তালিকায় রয়েছে। নরি সিদ্ধান্ত নেয় আগন্তুককে সাহায্য করবে। সে সাডকের কাছ থেকে একটি তারার মানচিত্র চুরি করে, যাতে আগন্তুক তার আসার উদ্দেশ্য বুঝতে পারে। রাতে মাইগ্রেশন সেরেমনির কাছেই আগন্তুক মানচিত্রটি নিয়ে গবেষণা করতে থাকে। হঠাৎ সে ফিসফিস করে কিছু বলতে থাকে এবং তার চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এই শব্দে মাইগ্রেশন সেরেমনিতে থাকা হারফুটদের মনোযোগ যায় আগন্তুকের দিকে।
আগন্তুক নরির নাম উচ্চারণ করে। সাডক এবং অন্যান্য হারফুটরা নরির উপর রাগান্বিত হয়। তারা সিদ্ধান্ত নেয় নরির পরিবারকে ডিক্যারাভ্যান করা হবে, অর্থাৎ তাদেরকে যাত্রা থেকে বাদ দেওয়া হবে। কিন্তু সবার শেষে সাডক বলে নরিরা থাকবে সবার পেছনে। পরদিন হারফুটরা তাদের যাত্রা শুরু করে। নরির বাবা লার্গোর পা আহত, তাই তাদের গাড়ি টানতে কষ্ট হয়। ঠিক তখনই আগন্তুক পেছন থেকে এসে গাড়ির পাশে দাঁড়ায়। নরির পরিবার আগন্তুককে তাদের যাত্রার সঙ্গী করে নেয়। আগন্তুক তার অদ্ভুত শক্তি ব্যবহার করে গাড়ি টানতে সাহায্য করে, যা দেখে হারফুটরা অবাক হয়। নিউমিনরের রাজপ্রাসাদে গ্যালাদ্রিয়েল খুঁজে চলেছে সত্যের দিশা, কিন্তু তার প্রতিটি প্রশ্ন যেন জাগিয়ে তুলছে রাজপরিবারে অস্থিরতা। এলেন্ডিল কি শুধুই একজন নাবিক, নাকি তার ভেতরে লুকিয়ে আছে এক অন্য পরিচয়? অরেন্ডির অর্ক শিবিরে বন্দী, আর তার সামনে অপেক্ষা করছে সেই রহস্যময় নেতৃত্ব, যাকে সবাই চেনে আডার নামে। অন্যদিকে হারফুটদের পথ চলায় সামনে আসছে অনিবার্য বিপদ, আর আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে এক অজানা ভয়ের গন্ধ। এখন প্রশ্ন একটাই, এই অন্ধকারের ভেতরে কে খুঁজে পাবে সত্য, আর কে হারিয়ে যাবে তার ছায়ায়? আগামী পর্বে রহস্য আরও ঘনীভূত হবে, সাথেই থাকুন।